হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ টেস্ট পেপার সলভ করছিলাম। পর্ষদ টেস্ট পেপারের এর আগের ক্লাসে আমরা 421 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা তার পরবর্তী 428 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করব। ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা ম্যাথের বই সম্পূর্ণরূপে সলভ করেছি। সালের কোশ্চেন 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেন সলভ করে দিয়েছি। রায়মার্টিন প্রশ্নবিদ্যা, এবিটিএ টেস্ট পেপার, পর্ষদের সলিউশন সমস্ত কিছুই আমরা সলভ করে দিচ্ছি। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে যে কোনো কিছু সলিউশনের যে ভিডিওর লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে। যে সালের কোশ্চেনের লিঙ্ক, সালের কোশ্চেন সলিউশন যেখানে আছে সেই সলিউশনের লিঙ্ক, এবিটিএ সলিউশনের লিঙ্ক, পর্ষদের সলিউশন অলরেডি করছি, যেমন অন্যান্য ভিডিওতে পর্ষদের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা আলাদা আলাদা করে ভিডিও খোঁজার দরকার নেই, ডেসক্রিপশন বক্সে গিয়ে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া আমরা ক্লাস 9, 11, 12 ম্যাথের সলিউশন সম্পূর্ণরূপে করে দিয়েছি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো 428 পেজের পর্ষদ টেস্ট পেপারের সলিউশন। তো আমরা পর্ষদ টেস্ট পেপার সম্পূর্ণরূপে 36 নম্বর যেভাবে শর্ট কোশ্চেন করে দিচ্ছি, সলভ করে নেওয়ার পর বড় কোশ্চেনও সলভ করবো। ওকে, শুরু করছি। দেখো একের দাগের 1 থেকে বলে দিয়ে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। ব্যবসায় 69 টাকা মোট লাভ হয়, মোট লাভ 69 টাকা এবং বিমল পায় 46 টাকা। ব্যবসায় বিমলের মূলধন কত? আমরা বিমলের মূলধন ধরে নিচ্ছি x টাকা, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হয়ে যাচ্ছে? দেখো মূলধন অনুপাত হচ্ছে 500 × 9। তাহলে এই যে অমলের মূলধনের 1 মাসের হিসেবে মূলধন কত? 500 × 9। আর বিমলের কত হচ্ছে? x ধরে নিয়েছি আমরা, x সেটা খাটছে 6 মাসের জন্য, তাহলে x × 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 × 9 45, 4500 = 6x। 6 দিয়ে 6 7 42, 30, 5 6 30, 750 × x হয়ে যাচ্ছে মূলধনের অনুপাত। ঠিক আছে, এইটা মূলধনের অনুপাত হয়ে গেল। এবার দেখো এদের লাভের অনুপাত কত হচ্ছে? লাভের অনুপাত হচ্ছে বিমল পাচ্ছে 46, আর তাহলে অমল কত পাচ্ছে? 69 থেকে 46 বিয়োগ করলে, 69 থেকে 46 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3 2 23। তাহলে লাভের অনুপাত হয়ে যাচ্ছে এই যে 23:46। আগে অমল তারপর বিমল। তাহলে অমল পেয়ে যাচ্ছে এখানে বলেছে বিমল পায় 46 টাকা, বিমল 46 মানে অমল 23 পাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1:2, 1:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই অনুপাতটা অতএব 75:x = 1:2। তাহলে 750/x = 1:2। তাহলে x = এটা 2 দিয়ে গুণ 1500 আসছে, এইটা অ্যান্সার চলে আসছে। দেখো ঠিক আছে, দেখানোর প্রসেসটা। তাহলে এখানে এলো কোন অপশনে আছে? এটা 1500 অপশন এ তে আছে, অপশন এ সঠিক উত্তর। ঠিক আছে, একের দাগের এক একটা, অপশন এ 1500 টাকা। ঠিক আছে, এবার দেখো 2-এরটা বলছে x প্রপোর্শনাল y, এটা দেয়া আছে। আমরা x = ky ধরে নিচ্ছি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি x = ky। যখন এখানে বলে দিয়েছে y = 2 হলে x = 8, y = 8 হলে x = 2, y = 8, x = 2, যখন y = 8, k × 8, তাহলে 8k = 2, তাহলে k = 2/8, তার মানে 1/4 হয়ে যাচ্ছে k এর মান। k এর মান 1/4, 1/4টা এখানে পুনরায় বসালে এটা হয়ে যাচ্ছে x = 1/4y, তাহলে y = কোনাকুনি গুণ করলে 4x, এইটা পাচ্ছি। এবার কি বলেছে যে y = 16 হলে x এর মান, তাহলে y = 16 কত? এখানে 16 বসিয়ে দিই, তাহলে 16 = 4x হয়ে যাচ্ছে। তাহলে x = 16/4, তাহলে x = 4 4 16, x = 4 হয়ে যাচ্ছে। দেখো x = মান চলে আসছে 4। তাহলে এটা কোন অপশনে আছে? অপশন বি 4 আছে। 2-এরটা অপশন বি 4। ঠিক আছে, অপশন বি 4 উত্তর। নেক্সট দেখো 3-এর দিকে যাচ্ছি আমরা। তিনের দাগের কি বলেছে? দেখো 3-এর দাগের বলেছে যে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ছবিটা আঁকছি। ও কেন্দ্রবৃত্ত এ বি, এটাকে সি নিচ্ছি,
এটাকে ডি নিচ্ছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এবার বলেছে এডিসি 120, বিএসি কত? এডিসি 120, এই কোণটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি এডিসি। তাহলে বিএসি এর মান চেয়েছে। তাহলে যেহেতু এডিসি 120, এটা বিএসি এই কোণটার মান চেয়েছে, খুব সহজেই হয়ে যাবে বিএসি। তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা 120 হলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই যে ডি কোণ আর বি কোণের সমষ্টি 180, তাহলে এইটা 120 মানে কি, বি এর মান কত? 180 মাইনাস 120, তার মানে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই এ বি সি ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটো কোণ জেনে গেছি, 90 আর 60, 150। তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান 180 মাইনাস এদের সমষ্টি, তার মানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে বিএসি কোণের মান 30 ডিগ্রি। বিএসি অপশন সি তে আছে 30 ডিগ্রি। অপশন সি 30 ডিগ্রি। 4 কি বলছে দেখো, 4 অঙ্ক বলে দিয়েছে, দুইয়ের অঙ্কটা দেখো, বলেছে y ইজ ইকুয়াল টু 8 যখন x, এটা তোমাদের দুইয়ের অঙ্কটা তোমাদের উত্তরটা ভুল দেওয়া আছে, দুইয়ের অঙ্ক উত্তর 2 দেওয়া আছে, কিন্তু এখানে দেখো x ইজ ইকুয়াল টু ky আমরা করে দেখিয়ে দিয়েছি। ky পুট করলে, দুটোর মান পুট করলে, তাহলে k এর মান চলে আসবে অনায়াসে 2/8, 1/4, 1/4 মানে 1/4 পুট করলে x y ইজ ইকুয়াল টু 4x আসছে। y ইজ ইকুয়াল টু 4x এসে গেলে y এর ভ্যালু পুট করে দিলে, y এর ভ্যালু 16 পুট করে দিলে 4ই উত্তর আসবে, ঠিক আছে, 4ই উত্তর আসবে। হ্যাঁ, দুইটা ভুল উত্তর দেওয়া আছে। তিনের উত্তর দেওয়া আছে দেখো, তিনেরটা বি আছে, তিনেরটাও বি হবে না, তিনেরটাও ভুল উত্তর দেওয়া আছে, তিনেরটা এ, তিনেরটা অপশন সি 30 ডিগ্রি হবে। 4এরটা দেখো 2 cos 3 ইজ ইকুয়াল টু 2 cos 3 থিটা 1 হলে থিটার মান। 4এরটা দেখি, 2 cos 3 থিটা 1, তাহলে cos 3 থিটা হাফ, তাহলে cos 3 থিটা হচ্ছে cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু cos 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, উভয় দিক দিয়ে cos তুলে দিলে থিটা ইজ ইকুয়াল টু 60/3, 20 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 20 ডিগ্রি, ঠিক আছে। এটা আছে অপশন সি তে 20 ডিগ্রি আছে, ঠিক আছে। 4এর অপশন সি সঠিক উত্তর দেওয়া আছে, অপশন সি 20 ডিগ্রি। 5 আর 6 বাকি। 5 কি বলেছে? 5 বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সহজ অঙ্ক দিয়েছে। আয়তন অনুপাত আমরা একটা গোলক ধরে নিচ্ছি যে একটি গোলকের বাহু এ একক হলে, তাহলে একটি গোলক তো একটি গোলকের আমরা ব্যাসার্ধ r1 একক ধরে নিচ্ছি, একটা r1 আর একটা r2। তাহলে r1 একক বিশিষ্ট গোলকের আয়তন হয়ে যাবে 4/3 পাই r1 কিউব, 4/3 পাই r1 কিউব। আর যার ব্যাসার্ধ r2 ব্যাসার্ধ হলে সেটা হয়ে যাবে 4/3 পাই r2 কিউব, সেটা বলে দিয়েছে 27:8। এটা কেটে গেলে এই যে r1/r2 তার কিউব ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে 3/2 তার কিউব যদি সরিয়ে দিই r1/r2 হয়ে যাচ্ছে 3/2। আমরা ধরে নিচ্ছি r1 ইজ ইকুয়াল টু 3r আর r2 ইজ ইকুয়াল টু 2r ধরে নিচ্ছি। দেখো এটা r1 ইজ ইকুয়াল টু 3r, r2 ইজ ইকুয়াল টু 2r। তাদের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? এটা হয়ে যাবে 4πr², তো 4π, এটা r1 স্কয়ার মানে 3r তার স্কয়ার, ইজ টু 4πr2 স্কয়ার মানে 2r তার স্কয়ার। এটা হয়ে যাচ্ছে 4π9r² ইজ টু 4π4r²। 4π তুলে দিচ্ছি, 4πr² তুলে দিলে 9:4 চলে আসছে। 4π তুলে দিলে 9:4 অ্যান্সার চলে আসছে। অপশন বি তে আছে 9:4। অপশন বি, 5-এর অপশন বি হয়ে গেল 9:4, দেখে নাও, ঠিক আছে। নেক্সট কি বলেছে? একটা তথ্য দিয়েছে 30, 34, 35, 36, 37, 38 পরপর মান দেওয়া আছে। তিরিশ, 34, 35, 36, 37, 38, 39, 40 এইটা আছে, ঠিক আছে। 30, 34, 35, 36, 37, 38, 39, 40
তথ্যে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই তথ্যের মধ্যমা কত? 1 2 3 4 5 6 7 8, 8টা মান আছে। তাহলে এখানে মধ্যমা কত? এই দুটো মাঝের পদ, এই দুটো। তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 36 প্লাস 37/2, তার মানে হয়ে যাবে 36.5 বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এবার এই তথ্যে যদি 35 না থাকতো, এইটা যদি না থাকতো, তখন পদ সংখ্যা 1 2 3 4 5 6 7টা পদ, তখন এইটা মাঝের পদ, এদিকে 3টে, 1 2 এদিকে 3টে, তাহলে তখন 37 হয়ে যেত মধ্যমা। 35 না থাকলে 37 মধ্যমা। তাহলে এই যে 37 মধ্যমা মানে 35 না থাকলে মধ্যমা বেড়ে যেত 0.5। 37 থেকে 36.5 বিয়োগ করলে 0.5 হয়ে যায়, তার মানে মধ্যমা 0.5 বাড়তো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মধ্যমা বৃদ্ধি পাবে অপশন ডি 0.5। অপশন ডি তে উত্তর আছে এটা, অপশন ডি হবে 0.5। এটাও ভুল উত্তর দেওয়া আছে, অপশন বি আছে বইয়ে, এটা হবে অপশন ডি 0.5। নেক্সট দেখো 2 এর দাগের শূন্যস্থান পূরণে যাবো এবার। দুইয়ের দাগের 1-এর কি বলছে? বার্ষিক 8/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল। 2p দেওয়া আছে, তার মানে শুধু আসলটা, সুদটা নির্ণয় করে বসাতে হবে। আচ্ছা, সুদটা কত হবে? 2p টাকার 8/2% হারে টি বছরের বাই 100, এত টাকা হবে। 2 কেটে গেলে এইটা হয়ে যাচ্ছে PRT/100 টাকা। তাহলে 2p দেওয়া আছে, 2p প্লাস, তাহলে শূন্য স্থানে লিখবে এই যে PRT/100, এইটা শূন্য স্থানে হবে। হ্যাঁ, আচ্ছা, টাকাটাও লেখা আছে। 2-এরটা দেখো, 2-এরটা বলে দিচ্ছে x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x। তাহলে x প্লাস 2 ইজ টু x সমানুপাতি x ইজ টু x মাইনাস 3, এদের মধ্য সমানুপাতি x হলে x এর মান চাইছে। তাহলে আমরা এইভাবে করবো নিশ্চয়ই, x প্লাস 2/x ইজ ইকুয়াল টু x/x মাইনাস 3। তাহলে গুণ করলে x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা যদি গুণ করে নিই, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, x স্কোয়ার কেটে গেল, অতএব এটা সিম্পলিফাই করলে এই দিকটা 0 হয়ে গেছে, পুরোটা কেটে গেল মানে 0 হয়ে গেল এই দিকটা। তাহলে মাইনাস x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস x ইজ ইকুয়াল টু 6, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 6 হয়ে যাচ্ছে। x এর মান মাইনাস 6, x এর মান হয়ে যাচ্ছে মাইনাস 6। তাহলে 2-এরটা লিখবে মাইনাস 6। 3-এর বলেছে সাইন 12 কস 18 sec 78 কোসেক 72 মান। সাইন 12 কস 18, সাইন 12 কস 18 sec 78 কোসেক 72, sec 78 কোসেক 72, এদের মান চাইছে, গুণ আকারে আছে সব। সাইন 12 কস 18 sec 78 কোসেক 72। আচ্ছা, এইটা কত হবে? ইজ ইকুয়াল টু সাইন 12 কস 18 sec, এটা 90 মাইনাস 12 লেখো, 78 পেয়ে যাবে। আর কোসেকটাকে 90 মাইনাস 18 লেখো, তাহলে হয়ে যাচ্ছে সাইন 12 কস 18 sec 90 মাইনাস থিটা কোসেক থিটা কোসেক 12 কোসেক 90 মাইনাস 18 sec 18। তাহলে এটা হয়ে গেল সাইন 12 কস 18 কোসেক 12 মানে 1/সাইন 12, আর sec 18 মানে 1/কস 18। কস 18 কাটলো, সাইন 12 কাটলো, 1 আসছে। তাহলে এখানে শূন্যস্থানে 1 হবে। 4 দেখো, শূন্যস্থানে 1 আসছে, তাহলে এত এর মান 1। বলছে যে সরলরেখা একটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে, একটি সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলা হয়। জ্যা, দুটো বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলা হয়। ঠিক আছে, এই যে একটা বৃত্ত, এই যে সরলরেখাটা ছেদ করে গেল দুটো বিন্দুতে, এটা জ্যা বললি আমরা। ঠিক আছে, এটা যে কোনো ভাবে, এইভাবেও ছেদ করতে পারে, এইভাবেও হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি, চোঙের ভিতর সর্বাধিক সরলরেখা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 1.5 সেমি।
তাহলে চোঙের ভিতর সর্বাপেক্ষা যে দণ্ড রাখা যাবে এইটা যদি একটা চোঙ হয়ে যায়, এইটা উচ্চতা আর ব্যাসার্ধ দেয়া আছে, সেটা নিশ্চয়ই এইভাবে কর্ণ বরাবর রাখা যাবে। আর এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উচ্চতা দেয়া আছে, উচ্চতা আর ব্যাস দেয়া আছে, ব্যাস 3 উচ্চতা 4, ব্যাস 3 উচ্চতা 4 হলে এটা বের করতে গেলে এটা সমকোণী ত্রিভুজ, তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলেই এটা কর্ণটা 5 সেমি চলে আসবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা, এই যে অতিভুজ স্কয়ার, এটা অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলেই পেয়ে যাবে 16 প্লাস 9 25, তার রুট করলে 5। ঠিক আছে, তাহলে এটা হবে শূন্যস্থানে জ্যায়ের দৈর্ঘ্য সেমি দেয়া আছে, শূন্যস্থানে শুধু লিখবে 5। 6 বলছে x1 x2 x3 xn এর গড় x বার। তার মানে x বার মানে হচ্ছে x1 x2 xn বাই n, এটা x বার। তাহলে x1 x2 xn বাই n কত হবে? এখান থেকে a কমন নিলে x1 প্লাস x2 প্লাস xn বাই n এইটা হয়ে যাচ্ছে। এইটার মানে আমরা এখানে পাচ্ছি a x বার। এই তো আছে না কে আছে? a আছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে a x বার। কে থাকলে কে x বার হয়ে যেত, তাহলে এখানে উত্তর হয়ে যাবে a x বার শূন্যস্থানে। এদের গড় হয়ে যাচ্ছে a x বার। ঠিক আছে, এইটা সঠিক উত্তর, দেখে নাও। তাহলে 2 এর দাগের গুলো কমপ্লিট হলো। এবার আমরা 3 এর দাগে যাব। 3 এর দাগে সত্য মিথ্যায়। তিনের দাগের এক একটা বলছে চক্রবৃদ্ধি সুদের হার প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার R1 R2 2R2% আছে, 2R3%। তাহলে পি টাকার 3 বছরের শেষে সবৃদ্ধি মূল কত হবে? R1 R2 2R3% হলে P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস 2R3 বাই 100 হবে, কারণ 2R3% হারে বলা আছে, 2R3%। ঠিক আছে, 2R3% হারে হলে তাহলে এইটা এখানে কেটে যাচ্ছে, এটা কেটে গিয়ে 50 আছে, 50 হবে। কিন্তু যেটা দেয়া আছে এটা এই R3/100 দেয়া আছে, তাহলে R3/100 ওই রকম তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে। ঠিক আছে, দুই sin 12 মাইনাস cos 78 সর্বতম মান। sin 12 মাইনাস cos 78, এটা হয়ে যাচ্ছে sin 12 মাইনাস এই cosটাকে আমরা যদি ঘুরিয়ে নিই 90 মাইনাস 12 ইজ ইকুয়াল টু sin 12 cos 90 মাইনাস এটা sin থিটা, এটা sin 12 প্লাস মাইনাসে কেটে গিয়ে এটা জিরোই আসছে কিন্তু। ঠিক আছে, কত বলা আছে? এটা সর্বতম মান 0 বলা আছে, তাহলে এটা সত্য হবে, এটা সত্য। তারপরটা বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র, এটা আমাদের প্রয়োগও আছে, এটা তাহলে এটাও সত্য হবে। আমাদের প্লেলিস্টে দেখবে কিছু মাধ্যমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে উল্লেখ করা আছে, গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে সেখানে প্রায় 30টা মতো প্রয়োগ, ইম্পর্টেন্ট প্রয়োগ করে দেওয়া আছে, যেগুলো মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই প্রয়োগগুলো তৈরি করবে এবং সেখানে এটাও আছে, প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, তার স্টেটমেন্টটা এখানে তুলে দিয়েছে। অবশ্যই আমরা এখান থেকে সত্য বলবো। এবারে দেখো এরপর আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমীকরণের বীজদ্বয় বাস্তব। সমীকরণ কি আছে? x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব কখন হবে? যে নিরূপক গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়। এখানে c এর মান 1 দেখতে পাচ্ছি, এদের সহগে কিছু নেই মানে 1 1 আছে, a b c তিনটারই মান তাহলে 1 হয়ে গেল। তাহলে b স্কয়ার মানে 1 এর স্কয়ার মাইনাস 4ac, এর মান 1 c এর মান 1, 1 মাইনাস c এর মান 1, এটা 4 একে 4, তাহলে মাইনাস 3 হচ্ছে। লেস দ্যান 0, যেহেতু লেস দ্যান 0 তাহলে বীজদ্বয় বাস্তব বীজ নেই, কাল্পনিক, কিন্তু বলা আছে বাস্তব বীজ, বীজদ্বয় বাস্তব, তাই এটা মিথ্যা। নিরূপকের মান লেস দ্যান 0 হলে বীজ বাস্তব বীজ নেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। 5 দেখো, 5 6 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, একটা শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। এটা একদম সত্য। লম্ববৃত্তাকার শঙ্কুর
উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহুত্রা, এটা সত্য। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, 2 3 9 10 9 3 9 তথ্যের সংখ্যাগুলো মান 9। তথ্য আছে 2 3 9 10 9 3 9, এটাকে সাজিয়ে নিলে হয়ে যাচ্ছে 2 3 3 9 9 9 10। এই তিনটে 9 মানে এটাই সবচেয়ে বেশি বার আছে এখানে। এর আগে দুটো 2 3 আছে দুবার, 9 আছে তিনবার, তাহলে সংখ্যাগুলো মান 9। তাহলে এটাই বলা আছে এখানে যে সংখ্যাগুলো মান 9। ঠিক আছে, তাহলে এটা সত্য, এটা সত্য। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা 4 দাগে শুরু করছি, 4 দাগের 1 থেকে। $292 একদিনের সুদ 5 পয়সা। একদিনের সুদ 5 পয়সা বলে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সুদের হার চেয়েছে, এবার আসল পি সমান 292 টাকা। আসল 292 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখো, একদিনের সুদ 5 পয়সা, অতএব 365 দিনের সুদ 365 ইন্টু 5 পয়সা হয়ে যাবে, প্রত্যেক দিনের 5 পয়সা করে সরল সুদ যেহেতু বলেছে। 5 5 25 5 হাতে 2, 5 6 30 32 2, হ্যাঁ হাতে 3, 3 5 15 3 18, 18.25, 18 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 18.25 একবারে আমরা লিখে দেবো, 1825 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 1825 পয়সা সমান 18.25 টাকা। ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে 365 মানে সময় কত হয়ে যাচ্ছে, 365 দিনে 1 বছর হয়ে যাচ্ছে সময়। হ্যাঁ, ধরি সুদের হার 8%, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু 8%। অতএব এখানে আমরা ক্যালকুলেশন করে একটা সুদ পাচ্ছি 365 দিন। এবার আমরা সূত্র ফেলে একটা সুদ পাবো, দুটো সুদ সমান করব, সেখান থেকে আর এর মান পেয়ে যাব। 292 টাকার 8% হারে 1 বছরের সুদ 292 ইন্টু আর ইন্টু 100 বাই 100 টাকা। তাহলে অতএব শর্তানুসারে কি হবে, শর্তানুসারে তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান হবে। শর্তানুসারে 292 আর বাই 100 ইজ ইকুয়াল টু 18.25, দশমিক তুলে দিলে নিচে 100 চলে আসছে, এইটা এটা কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 1825 বাই 292, এইটা চলে আসছে। দেখো 1825 বাই 292, এই মানটা চলে আসছে। এখান থেকে আমরা সুদের হার নির্ণয় করব। কত আসছে দেখো, এটা যদি 73 দিয়ে কাটি, 73 দিয়ে 292 চলে আসবে। 73কে 4 দিয়ে, 3 4 12 2 হাতে 400। আচ্ছা, 73 দিয়ে কাটলাম 4। এবার 73 দিয়ে যদি আমরা 1800, এটা 25কে 73 দুয়ে 7 7 14 146, 146, 6 12 6 12 হাতে 1, হাতে 1 থেকে 5 5 করে 3 8, 5 নামলো, 5 খাওয়ালে 3 5 15 5 হাতে 1, 5 7 35 থেকে 36, 25 চলে আসছে, এটা 25। অতএব আর ইজ ইকুয়াল টু 25 বাই 4, আর ইজ ইকুয়াল টু 6 পূর্ণ 1 4। উত্তর লিখবে সুদের হার 6 পূর্ণ 1 4%, এটা উত্তর লিখবে যে বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 1 4%। বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 1 4%। ঠিক আছে, নেক্সট দেখো, আমরা 2 এর দাগে যাচ্ছি।
কোনো ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 1:7:1:4, বছরে 11,000 টাকা লাভ হলে তাদের লাভ্যাংশের অনুপাত কত? আচ্ছা, যাই লাভ হোক তাদের লাভ্যাংশটা যাই লাভ হোক, এখানে লাভ বলে দিয়েছে তাই আমাদের লাভ বের করে দেখাতে হবে, নাহলে মূলধন অনুপাতই লাভের অনুপাত হয়। এ ও বি এর মূলধন অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 1/7:1/4। এবার 7 আর 4 এর লসাগু কত? 28। 7 আর 4 এর লসাগু 28। এবার যদি আমরা 28 দিয়ে দুটোকে গুণ করি, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4:7। ঠিক আছে, 28 দিয়ে দুটোকে গুণ করলে তাহলে মূলধন অনুপাত এখানে 4:7 হলো। এবার দেখো বছরে 11,000 টাকা লাভ হয়, বছরে লাভ এত টাকা, অতএব এর লাভ কত? এর লাভ ইজ ইকুয়াল টু 11,000 ইন্টু 4/4 আর সাথে 11, এত টাকা। এটা 11 0, 4,000 টাকা এর লাভ। অতএব বি এর লাভ কত হবে? যেহেতু আমরা জানি, যেহেতু না যা টাকাই হোক, যেহেতু সময় একই, মূলধন অনুপাতই লাভ হবে। ঠিক আছে, তাহলে বি এর লাভ কত হবে? এটা হয়ে যাবে 11,000 ইন্টু এটা 7/11, এত টাকা। 11,000 ইজ ইকুয়াল টু 7,000 টাকা। অতএব এ ও বি এর লাভের অনুপাত, এ ও বি এর লাভের অনুপাত কত? ইজ ইকুয়াল টু এ 4,000 ইজ টু 7,000 ইজ ইকুয়াল টু 4:7 হয়ে যাচ্ছে, 4:7। ঠিক আছে, তাহলে এ ও বি এর লাভের অনুপাত হয়ে যাচ্ছে 4:7। ঠিক আছে, 2 এর অঙ্ক হয়ে গেল। দেখো এবার 3 এর অঙ্কে যাব। এখানে যে টাকাই থাকুক, 11,000 বা যে টাকাই থাকুক, মূলধন অনুপাতেই লাভ বণ্টিত হয়। যেহেতু সময়টা একই ছিল দুজনের ক্ষেত্রে, মূলধন যেটা লাভ সেটা আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু 2 নম্বর আছে একটু কষে দেখাতে হবে। এবার ax² প্লাস bx প্লাস c সমীকরণ আছে। সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ। ঠিক আছে, একটি বীজ অপরের দ্বিগুণ, ধরি একটি বীজ আলফা, ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজ কত? অপর বীজ হয়ে যাবে 2 আলফা, একটি বীজ অন্যের দ্বিগুণ বলা আছে। তাহলে এখানে দেখো কন্ডিশন পাবো, অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। আর বীজদ্বয়ের গুণফল দেখো, আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, তাহলে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2 ইন্টু আলফা স্কোয়ারের মান কত? মাইনাস বি বাই 3a, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা 2 ইন্টু স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এটা কেটে গিয়ে এ হয়ে যাচ্ছে, তাহলে 2b স্কোয়ার বাই 9a ইজ ইকুয়াল টু সি, তাহলে হয়ে যাচ্ছে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। দেখো এটাই দেখাতে বলেছে, এখানে সহজেই প্রমাণিত হয়ে গেল। দেখে নাও প্রসেসটা। একটা আলফা অন্যটা 2 আলফা ধরে নিয়েছি, যোগফল বের করেছি, সেখান থেকে আলফার মান নির্ণয় করেছি, গুণফল বের করেছি, এইখানে আলফার মানটা এখানে পুট করে সিম্পলিফাই করেছি। ঠিক আছে, রেজাল্ট এসে গেছে। এবার দেখো 3 দাগের হলো 4 দাগে যাচ্ছি। পর্ষদ টেস্ট পেপার সলভ করছি আমরা, 428 পাতা। ইংলিশে যে পেজগুলো দেওয়া আছে সেগুলো বাদ দিচ্ছি, বাংলার পেজগুলো সলভ করছি শুধুমাত্র। বাংলায় আমাদের পর্ষদের টেস্ট পেপারে এবারে পেজ আছে সম্ভবত টোটাল 18টা পেজ আছে, সম্ভবত 18টা পেজ আছে। 18টা পেজই আমরা সলভ করব। তো এটা আমরা 13 নম্বর পেজ সলভ করছি। 13 নম্বর পেজ আজকে হয়ে গেলে আজকের পর আর 5টা পেজ বাকি থাকবে, পর্ষদের আর 5টা পেজ বাকি থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটা বলে দিয়েছে x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হলে ভেদ ধ্রুবক তিনটির সম্পর্ক। আচ্ছা এটা 4এরটা, হ্যাঁ, x প্রপোর্শনাল টু y, অতএব x ইজ ইকুয়াল টু k1y,
K1 অশূন্য ভেদ ধ্রুবক, y proportional to z, অতএব y is equal to K2z, K2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইটাকে 1 নাম্বার দিয়ে দাও, এটাকে দেবে 2 নাম্বার, 2 নাম্বার। আর z proportional to x, অতএব z is equal to K3x, এটাকে 3 নাম্বার। K3 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার এই 1 2 3 গুণ করে পাচ্ছি আমরা, 1 2 3 গুণ করে নিচ্ছি, বাঁ দিকের মানগুলো বাঁ দিকে থাকবে, ডান দিকের মানগুলো ডান দিকে থাকবে। ঠিক আছে, 1 কমা দিয়ে 2 কমা দিয়ে 3 গুণ করে পাই, 1 2 3 গুণ করে কি পাচ্ছি, দেখো এখানে বাঁ দিকে আছে x, এখানে আছে y, তারপরে আছে z। প্রথমে আছে K1y, তারপরে আছে K2z, তারপরে আছে K3x, তাই তো? অতএব K1 ইন্টু K2 ইন্টু K3 ইজ ইকুয়াল টু xyz বাই yzx, তাই তো? yzx, তার মানে এগুলো সেম পদ, কেটে যাচ্ছে। ঠিক আছে, অতএব K1 K2 K3 ওপর নিচ কাটলে 1 হয়, পাশাপাশি কাটলে যেমন 0 হয়ে যায়, ওপর নিচ কাটলে খেয়াল রাখবে সবসময় 1 হয়, তাহলে 1 হলো। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। উত্তর লিখবে, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ঠিক আছে, এটাই উত্তর। 4 দাগের হয়ে গেল, এবার দেখো 5 দাগে যাবো আমরা। পাঁচের দাগের কি বলছে দেখো, 5 দাগের অঙ্ক, 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, জ্যাটির দৈর্ঘ্য দূরত্ব নির্ণয় করো। এই যে 17 সেমি ব্যাসার্ধ, আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 17 সেমি মনে করছি, তার জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি, তাই তো? এটা 17 হলে এটা মনে করছি 8 সেমি, জ্যা 17 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, এটা মনে করো এবি জ্যা, ও কেন্দ্রবৃত্তের এইটা দূরত্ব, লম্ব দূরত্ব সি হতে হবে, ও এ যোগ করছি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 17 সেমি, আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 17 সেমি। ঠিক আছে, অতএব ও এ ইজ ইকুয়াল টু 17 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 8 সেমি, তার মানে দূরত্ব মানে এখানে লম্ব দূরত্ব, এটা মনে রাখতে হবে। অতএব ওসি ইজ ইকুয়াল টু 8 সেমি, ওসি 8 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যেহেতু ওসি পারপেন্ডিকুলার টু এবি, ওসি পারপেন্ডিকুলার টু এবি, তাহলে হয়ে যাচ্ছে অতএব এসি ইজ ইকুয়াল টু বিসি। হ্যাঁ, এখানে লম্ব না বলা থাকলেও দূরত্ব মানে লম্ব দূরত্বই হয়ে থাকে। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে জ্যায়ের দৈর্ঘ্য, আমরা এই যে আমরা এসি ইজ ইকুয়াল টু বিসি, এক সাইডটা পেয়ে গেলে অন্য সাইডটা তার সমান হবে। তাহলে অতএব তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, না এ ও সি থেকে পাই, এ ও সি থেকে পাই, এ ও সি হয়ে যাচ্ছে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও স্কোয়ার। তাহলে ওসি হয়ে যাচ্ছে দেওয়া আছে 8, 8 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 17 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার 289, আর 8টা ডান দিকে গেলে 64, বা এসি স্কোয়ার হয়ে যাচ্ছে 6 কয়ে এটা 225 হয়ে যাবে বিয়োগ করলে, 4 কয় 9 5 9, আর 6 কয় 8 2 8। ঠিক আছে, 2 নেমে গেল। অতএব এসি সমান কত হবে, এসি সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 15। দেখো এসি সমান এখানে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 15, এখানে পজিটিভ মানটা গ্রাহ্য, অতএব এসি ইজ ইকুয়াল টু 15। তাহলে অতএব বিসি
ইজ ইকুয়াল টু 15 সেমি হবে, এসি ইজ ইকুয়াল টু 15 হলে বিসি 15 সেমি। অতএব এ বি ইজ ইকুয়াল টু এসি প্লাস বিসি সমান 15 সেমি প্লাস 15 সেমি, দুটোই 15 সেমি করে, ইজ ইকুয়াল টু 30 সেমি হয়ে যাচ্ছে। তাহলে লিখবে এ জ্যায়ের দূরত্ব, এর নাম যেহেতু নেই, যে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয়, জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি। উত্তর লিখবে জ্যাটির দৈর্ঘ্য, পাঁচেরটা উত্তর লিখবে জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি। ঠিক আছে, উত্তর লিখবে পাঁচেরটা জ্যাটির দৈর্ঘ্য 30 সেমি। নেক্সট দেখো 6এরটায় যাব। 6এর প্রত্যেক দিন আমরা ক্লাসে আমাদের কিছু স্টুডেন্টের নাম নিয়ে থাকি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের ক্লাস ফলো করে, আমাদের ক্লাসের ইমপ্রুভমেন্টের জন্য যারা সাজেশন দেয়, সেই সমস্ত স্টুডেন্টের নাম নিয়ে থাকি। তো আজকে আমরা সেরকম কিছু স্টুডেন্টের নাম নেব। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আজকের দীপেন্দু বেরা, সিঞ্জন পাল, সুদীপ্ত দাস। এদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ইমপ্রুভের সাজেশন দেওয়ার জন্য, এবং যেহেতু এরা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করে। ঠিক আছে, তো এদের মতো তোমরাও যারা আমাদের চ্যানেল দেখছো, তোমরা আমাদের কমেন্টের পাশে কমেন্ট করে থাকো এবং কমেন্টের পাশে তোমাদের নাম মেনশন করতে থাকো। আমরা পরবর্তীকালে তোমাদেরও নাম ক্লাসের মাঝে নিতে থাকবো। ঠিক আছে, ক্লাসে ফিরছি। দেখো 6 দাগেরটা। নেক্সট দেখো এরপর কি বলেছে। এরপর বলে দিয়েছে একটি বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা বিএ ও ডিসি কে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করে। এটা মনে করো বৃত্ত, এটা এ বি কে আর এটাকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে মনে করো। ঠিক আছে, এটা এ বি না, এ বিটা এটা উল্টো দিকে হয়ে যাচ্ছে। বলেছে কাকে বর্ধিত করায়, নামটা ঠিক করে দিতে হবে। বি এ কে বর্ধিত করায়, বি থেকে এ এর দিকে বর্ধিত হয়েছে। এটা বি থেকে এ এর দিকে বর্ধিত হয়েছে, আর ডি থেকে সি এর দিকে বর্ধিত হয়েছে। ঠিক আছে, বর্ধিত করায় পি বিন্দু ছেদ করেছে। প্রমাণ করতে বলেছে পিসিবি ইজ ইকুয়াল টু পিএডি। পিসিবি এই কোণটা, পিসিবি এই কোণটা, পিএডি এই কোণটা। ঠিক আছে, এটা সহজেই হয়ে যাবে। দেখো প্রমাণটা আমাদের সহজেই হয়ে যাবে। আচ্ছা দেখো, বৃত্তের এ বি ও সিডি বৃত্তের দুটি জ্যা, এ বি ও সিডি বৃত্তের দুটি জ্যা বিএ ও ডিসি কে বর্ধিত করায় তারা পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, বি ও ডিসি কে বর্ধিত করায় তারা পি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এখানে হয়ে যাচ্ছে বিডি, অতএব বিডি বৃত্তচাপের ওপর কোণ বিএডি ও কোণ বিসিডি একই বৃত্তাংশস্থ কোণ। বিএডি ও বিসিডি একই বৃত্তাংশস্থ কোণ, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ বিএডি সমান কোণ বিসিডি, এরা সমান হবে। এইটা দেখো, এইটা একটা সরলরেখা, তো তাহলে বিএডির জায়গায় আমরা লিখতে পারি, এটা যেহেতু একটা সরলরেখা, এই বাকি মানটা কত, এই বাকি মানটা 180 মাইনাস, যেহেতু পুরোটা এইটাও পুরোটা 180, এই দিকটাও পুরোটা 180, তাহলে এই মানটার সঙ্গে এই মানটার সমান, তাহলে এদের বাকি মানটার সঙ্গে সমান হবে। এর বাকি মানটা হয়ে যাচ্ছে 180 মাইনাস ডিএপি। আর এই যে বিসিডি এইটাও পুরোটা 180, তাহলে এই বাকিটা সমান হবে নিশ্চয়ই। এই বাকিটা হয়ে যাচ্ছে 180 মাইনাস বিসিপি। এইটা 180 বাদ দিলে মাইনাস ডিএপি ইজ ইকুয়াল টু মাইনাস বিসিপি। মাইনাস মাইনাস যদি সরিয়ে দিই, ডিএপি ইজ ইকুয়াল টু কোণ বিসিপি হয়ে যাচ্ছে। দেখো ডিএপি ইজ ইকুয়াল টু বিসিপি। কি দেখাতে বলেছে, পিসিবি বা বিসিপি ইজ ইকুয়াল টু পিএডি।
পিটা আগে রেখেছে, অতএব PAD ইজ ইকুয়াল টু PCB, এটাই দেখাতে বলেছে। ঠিক আছে, প্রমাণিত। দেখো কত সহজে প্রমাণটা হয়ে গেল, একদম সহজ প্রমাণ ছিল। প্রসেসটা দেখে নাও। নেক্সট দেখো, এটা 6 দাগের হয়ে গেল, 7 দাগে যাব। 7 দাগের অঙ্ক কি বলছে দেখো। নেক্সট এবার আমরা 7 দাগে যাচ্ছি। সাতের দাগের বলছে ABC ত্রিভুজের AB সমান 2a - 1 সেমি। একটা চিত্র এইরকম, ধরো বলা আছে এটা 2a - 1, এটা 2√2a, আর এটা 2a + 1। তাহলে যদি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, এটা 90 ডিগ্রি হলে এটাকে 2a + 1 নাম দাও, এটাকে 2a + 1, এটা 2√2a নাম দাও। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, যদি আমরা দেখাতে পারি যে এটা যদি এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এই দুটো স্কোয়ার সঙ্গে সমান হয়, তাহলে এইটা অতিভুজ হয়ে যাবে। তার বিপরীত যে এটা বলেছে BC ইজ ইকুয়াল টু 2a, তাহলে এ কোণ BAC কোণের মান, এটা BC, এটা A মনে করো। ঠিক আছে, তাহলে AB কত বলেছে 2a - 1। ত্রিভুজ ABC এর, ত্রিভুজ চিত্রটা এঁকে ফেলবে। ত্রিভুজ ABC এর AB ইজ ইকুয়াল টু 2a - 1। ঠিক আছে, এত সেমি। AC ইজ ইকুয়াল টু 2√2a সেমি, এবং BC ইজ ইকুয়াল টু 2a + 1 এত সেমি। ঠিক আছে, এবার দেখো 2a + 1 হয়ে যাচ্ছে, তাহলে BC স্কোয়ার, অতএব BC স্কোয়ার কত হবে 2a + 1 তার স্কোয়ার। আর দেখো অতএব AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার কত হবে, AB হয়ে যাচ্ছে 2a - 1 স্কোয়ার প্লাস এইটা হয়ে যাচ্ছে 2√2a তার স্কোয়ার। এইটা a - b তার হোল স্কোয়ারের যদি সূত্র ফেলি, এইটা হয়ে যাচ্ছে 4a স্কোয়ার - 2 × 2a × 1 + 1 স্কোয়ার 1। আর এইটা স্কোয়ার করলে 2√2a, তাহলে দুটো √2a গুণ হয়ে 2a হয়, দুটো √2a গুণ হয়ে 2a হবে। আর বাইরে একটা 2 আছে, 2 × 2 4, তাহলে 4 × 2a হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 4a স্কোয়ার মাইনাস এটা 4a + 1 আর প্লাস 8a, তাহলে এই হয়ে যাচ্ছে 4a স্কোয়ার, এই যে -4a + 8a হয়ে যাচ্ছে +4a + 1, এইটা হয়ে যাচ্ছে 2a + 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো এইটা BC স্কোয়ারটা এটা ছিল, অতএব BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। এটা কিসের কন্ডিশন, এইটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, অতএব সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ BC। তাহলে অতিভুজ BC হলে তার বিপরীত কোণটা হয়ে যায় সমকোণ, অতএব লিখবে, অতএব কোণ BAC এর মান 90 ডিগ্রি, এটাই স্টেটমেন্ট লিখবে। দেখো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা 7-এরটা হয়ে গেল, কিন্তু এবার আমরা 8-এর অঙ্কে যাবো। প্রসেসটা দেখে নাও, এই একই ধরনের অঙ্ক আমরা অন্যান্য পেজেও করেছি। আটেরটা বলছে sec 5a ইজ ইকুয়াল টু cosec a + 36। sec 5a ইজ ইকুয়াল টু cosec a + 36, এইটা দেওয়া আছে। sec 5a ইজ ইকুয়াল টু cosec a + 36, 5a, এটা sec 5a ইজ ইকুয়াল টু cosec a + 36। আমরা sec 5a টাকে লিখছি sec 90 - 5a। আচ্ছা sec 90 না, এটা cosec লিখতে হবে, কারণ cosec 90 - থিটা sec থিটা হয়, তবে তো ম্যাচ করবে উভয় দিকে। এটা cosec 90 - থিটা sec থিটা হয়, তাহলে ম্যাচ করে যাচ্ছে cosec 90 - থিটা sec থিটা। আর এখানে ডান দিকে যেটা আছে সেটাই লিখছি, cosec a + 36 ডিগ্রি। উভয় দিকেই cosec আছে, cosec অপেক্ষক যদি আমরা সরিয়ে দিই, তাহলে এখানে কি হয়ে যাবে, অতএব 90 - 5a ইজ ইকুয়াল টু a + 36
বা -5a - a ইজ ইকুয়াল টু 36 - 90 ডিগ্রি, বা -6a ইজ ইকুয়াল টু এটা -54 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে দিচ্ছি, বা a ইজ ইকুয়াল টু 54 ডিগ্রি বাই 6, অতএব a ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। এবার কি চেয়েছে এখানে দেখো, চেয়েছে a এর মান নির্ণয় করো, ঠিক আছে, এটাই চেয়েছে a এর মান, ঠিক আছে, তাহলে এটাই লিখবে, অতএব a এর মান, অতএব a এর মান 9 ডিগ্রি। এই তো হয়ে গেল, দেখো সহজ অঙ্ক ছিল এটা কিন্তু। 8 এর দাগের হয়ে গেল, এবার আমরা 9 এর দাগে যাব। 9 এর দাগের কি বলেছে, ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মাপ π/2। 9 এর দাগের অঙ্ক দেখো, ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, ত্রিভুজের একটি কোণ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণ সমান π/2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। π/2 মানে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। বলছে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান, তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত, অতএব তৃতীয় কোণ সমান 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করে দাও, তাহলে 180 ডিগ্রি মাইনাস 9 আর 6 15 155 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 70 80 25 ডিগ্রি হয়ে যাচ্ছে, 25 ডিগ্রি, ঠিক আছে, 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার আমরা জানি কি দেখো, আবার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180, আর 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, পাই ইন্টু 25/180, 5 5 25, 5 3 15, 3 30, 5 6 30 ইজ ইকুয়াল টু 5π/36, 5π/36। দেখো দেখে নাও এখানে প্রসেসটা, অতএব তাহলে 5π/36, অতএব তৃতীয় কোণের অ্যান্সার লিখবে, অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত, ষষ্ঠিক মান 25 ডিগ্রি, এবং বৃত্তীয় মান 5π/36, এই দুটো, ষষ্ঠিক মান 25 ডিগ্রি আর বৃত্তীয় মান 5π/6, হ্যাঁ 5π/36, 6 নয় 36। এবার দেখো 10 এর দাগে যাব, 9 এর দাগের হয়ে গেল, 10 এর দাগের অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। 10 এর দাগে আমাদের ক্লাস, আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট করব, এবিটি এর সম্পূর্ণ কমপ্লিট করব, শর্ট কোশ্চেন সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আমরা বড় কোশ্চেন, অনেক সময় থাকবে, বড় কোশ্চেন আমরা সলভ করে দেবো, ঠিক আছে। যেগুলো তোমাদের বড় কোশ্চেন প্রয়োজন, পর্ষদের বা টেস্ট পেপারের যে পেজগুলোর বড় কোশ্চেন প্রয়োজন সেগুলো আমাদের কমেন্ট বক্সে পাঠাতে থাকো, আমরা সেগুলো শর্ট কোশ্চেন কমপ্লিট হলেই পরপর সলভ করে দিতে থাকবো, ঠিক আছে। এবার 10 এর দাগে দেখো, বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ যথাক্রমে r একক ও h একক ও r একক, তাহলে 1/a² + 1/r² এর মান। আচ্ছা, শঙ্কুর উচ্চতা h একক আর ব্যাসার্ধ r একক, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা l একক আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার এলটা কিরকম আসবে দেখো, এলটা কিভাবে হবে, এইরকম, এটা হচ্ছে চিত্র, হ্যাঁ, এটা যদি শঙ্কু হয়, এই যে নিচেটা বৃত্তাকার হয়, এইরকম থাকে, এইটা হচ্ছে উচ্চতা, এটা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এই উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এরা মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে, ঠিক
ঠিক আছে, আর কি হয়ে যায়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যায়, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, আর ধরি তির্যক উচ্চতা এল, তাহলে এই সম্পর্কটা মনে রাখবে, অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এইটা হয়ে গেল। অতএব শঙ্কুর এখান থেকে পাবো আমরা, অতএব শঙ্কুর কি বলেছে, শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর শঙ্কুর কি ক্ষেত্রফল চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। ঠিক আছে, অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই আর এল। ঠিক আছে, আচ্ছা পাই আর তুলে দাও, পাই আর তুলে দিলে কি হয়ে যাচ্ছে, অতএব এখানে আর এইচ বাই 3 ইজ ইকুয়াল টু এল, কারণ এখানে পাই আর স্কোয়ার আছে। ঠিক আছে, অতএব আর এইচ ইজ ইকুয়াল টু 3l, উভয় দিকে বর্গ করে দিলে আচ্ছা উভয় এল স্কোয়ার, 3l স্কোয়ার 9l স্কোয়ার হয়ে যাবে, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার, বা 9টাকে সামনে রেখে এল স্কোয়ারের মান কত, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার। বা এবার যদি আমরা এই আকারে সাজিয়ে নিই, দেখো এই আকারে সাজিয়ে নেওয়া যাবে তো, আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, কোনাকুনি গুণ করলে ম্যাচ করে যাচ্ছে, দেখো আগের লাইনে চলে যাচ্ছে, 9 ইন্টু এই গুণফলটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা চলে আসছে। এবার আমরা যদি সেপারেটলি ভাগ করে নিই, আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, আর স্কোয়ার কেটে গেল 1 বাই এইচ স্কোয়ার কেটে গেল 1 বাই, অতএব 1 বাই এটা আর স্কোয়ার প্লাস 1 বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9। এটা প্রমাণিত চায়নি, মান চেয়েছে। এবার লেখো, অতএব 1 বাই আর স্কোয়ার লিখবে, উত্তর লিখবে এরকম, অতএব 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই এইচ স্কোয়ার এর মান 1/9। ঠিক আছে, 1 বাই আর স্কোয়ার প্লাস 1 বাই এইচ স্কোয়ার এর মান 1/9, এটা উত্তর করে লিখবে। ঠিক আছে, দেখে নাও। এবার 10-এর দাগে যাব, 10-এর দাগের হয়ে গেল 11-এর দাগে। 11-এর দাগে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। ঠিক আছে, সহজ অঙ্ক দিয়েছে দেখো। আচ্ছা, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। ধরি দেখো চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তখন একটা আয়তন পাবো, ব্যাসার্ধ 50% বাড়িয়ে নেবো, উচ্চতা হ্রাস করে নেবো 50%। ঠিক আছে, হ্রাস করে নিয়ে তখন একটা আয়তন নির্ণয় করবো। এবার দেখবো যে বৃদ্ধি সেটা বাড়ছে না কমছে, কতটা বাড়ছে কতটা কমছে, এবং তার শতকরা মান নির্ণয় করতে হবে। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক এবং উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে, অতএব চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, আচ্ছা ব্যাসার্ধ 50% বাড়ালে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ 50% না, ব্যাসার্ধ 50% হ্রাস। আচ্ছা ব্যাসার্ধ 50, আর এককের 50%, অতএব আর এককের 50% ইজ ইকুয়াল টু আর ইন্টু 50/100 এত একক 1/2 ইজ ইকুয়াল টু r/2 একক। ঠিক আছে, আর এককের 50% মানে r/2 একক। তাহলে এখন ব্যাসার্ধ কত, অতএব এখন ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r মাইনাস r/2 এত একক, 2r মাইনাস r একক ইজ ইকুয়াল টু r/2 একক। আর এইচ এককের উচ্চতার 50%,
h/2 একক। ঠিক আছে, অতএব এখন উচ্চতা কত? এখন উচ্চতা h প্লাস h/2 একক। 2 লসাগু 2h প্লাস h একক ইজ ইকুয়াল টু 3h/2 একক। ঠিক আছে, তাহলে এখন আয়তন কত হবে? অতএব এখন আয়তন পাই আর স্কোয়ার, এই যে আর এখন আলটিমেট শেষে ব্যাসার্ধ হয়ে গেছে 50% কমার পর r/2 হয়ে গেছে, মানে ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেছে। পাই r/2 তার স্কোয়ার ইন্টু বাই আর স্কোয়ার এইচ, তাই তো? এইটা বেড়ে গিয়ে এটা 3h/2 হয়ে গেছে, এত ঘন একক। তার মানে পাই এটা r²/4 ইন্টু 3h/2 ঘন একক হয়ে গেছে। তাহলে 3 পাই r²h বাই 4 দুগুণে 8। এটা দেখো, এটা পাই r²h এর 3/8 সামনে আছে, 3/8 মানে একের চেয়ে কম, তাহলে ব্যাসার্ধ কমে যাচ্ছে। ঠিক আছে, অতএব ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, ব্যাসার্ধ নয় আয়তন হ্রাস পাবে, আয়তন কমে যাচ্ছে। হ্যাঁ, আয়তন হ্রাস পাবে কতটা? পাই r²h মাইনাস 3 পাই r²h বাই 8 এত ঘন একক। এটা 8 লসাগু 8 পাই r²h মাইনাস 3 পাই r²h ঘন একক। ঠিক আছে, হয়ে যাচ্ছে 5 পাই r²h বাই 8 ঘন একক। এতটা কমছে। এবার এই যে আয়তন হ্রাস বা বৃদ্ধি, যে কোনো কিছু হ্রাস বা বৃদ্ধি, সেটা হচ্ছে প্রাথমিকের ওপর। ঠিক আছে, প্রাথমিকের ওপর যেহেতু, এবার আমরা পার্সেন্টেজটা কিভাবে নির্ণয় করবো? শতকরাটা এখানটা একটু মুছছি, দেখো শতকরা যেটা নির্ণয় করব, আয়তন পাই r²h এত ঘন এককে হ্রাস পায় এইটা 5 পাই r²h বাই 8 এত ঘন একক। এক ঘন এককে হ্রাস পায় 5 পাই r²h বাই 8 ইন্টু পাই r²h এত ঘন একক। এইটা কেটে দাও এখানে। আর 100 ঘন এককে হ্রাস পায় এটা 5 ইন্টু 100 বাই 8 এত ঘন একক। আচ্ছা, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে 5 পঁচিশে 125 বাই 2 এইটা হচ্ছে এত ঘন একক। তাহলে 62.1/2 ঘন একক হয়ে যাচ্ছে। তা এতটা হচ্ছে 62.1/2। তাহলে উত্তর লিখবে যে এইটা আয়তন অবশ্যই হ্রাস পাচ্ছে, লিখবে আয়তন হ্রাস পাবে এত %। অতএব আয়তন হ্রাস পাবে 62.1/2%, এইটা উত্তর। ঠিক আছে, আয়তন হ্রাস পাবে 62.1/2%। দেখে নাও প্রসেসটা। এই অঙ্কটা একটু লেন্দি ছিল অন্যান্যগুলোর তুলনায়। এবার দেখো শেষ অঙ্ক, এই পেজে 2 নাম্বার করে যেগুলো আছে তার শেষ অঙ্ক টোটাল যে আছে, এটা হলেই আমাদের 36 নম্বরের শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। এটা কি বলেছে দেখো, এটা দেওয়া আছে uy = xi - 25/10। এই ধরনের অঙ্ক একটা থাকছে প্রত্যেকটা পেজে, xi - 25/10। আমরা কি জানি, আমাদের সম্পর্ক একটা এরকম আছে, uy = xi - a/h। তাহলে এইটার সঙ্গে এইটা তুলনা করে আমরা পেয়ে যাচ্ছি যেটা, অতএব a = 25, h = 10, তাই তো? a = 25, h = 10 আমরা পেয়ে যাচ্ছি। সামেশন অফ fi uy 20, সামেশন অফ fi uy 20 পাচ্ছি। আর দেখো সামেশন অফ fi 100, সামেশন অফ fi 100। ঠিক আছে, এটা। এবার দেখো x বার এর মান চেয়েছে। x বার বের করার ফর্মুলা কি? অতএব x বার = a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। ঠিক আছে, এর মান কত? 25 প্লাস সামেশন অফ fi uy হয়ে যাচ্ছে এখানে 20 বাই সামেশন অফ fi 100 ইন্টু h এর মান এখানে আছে 10। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, হয়ে যাচ্ছে 25 প্লাস 2 হয়ে যাচ্ছে 27। অতএব x বার এর মান 27। এটাই দেখে নাও প্রসেসটা, x বার এর মান আসছে 27।
দেখো এর সাথে সাথে আমাদের এই যে 428 পেজের ম্যাথের শর্ট কোশ্চেন যা যা ছিল 1 নম্বর এবং 2 নম্বরের টোটাল শর্ট কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরব পরবর্তী ক্লাসে, এবং আমরা পর্ষদের সমস্ত শর্ট কোশ্চেনের পেপার, এবিটি এর সমস্ত শর্ট কোশ্চেনের পেপার মাধ্যমিকের জন্য কমপ্লিট করে নেব। এবার বলে রাখি, দেখো মাধ্যমিকের সিলেবাসের সমস্ত কিছু কমপ্লিট হলেই বড় কোশ্চেনও সলভ করবো, কমপ্লিট হলেই তারপর আমরা উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করতে শুরু করবো। তারপরে উচ্চ মাধ্যমিক 1 মাস পর, মার্চে, ফেব্রুয়ারিতে মাধ্যমিক। তো এই 1 মাস আমরা সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরব পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ।